স্টাডি ইন চায়না, এই জিনিসটা শোনার পরেই প্রথমে আমাদের মাথাতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বেটার স্কলারশিপ আর বেটার লাইফ সেট। যখনই কেউ চায়নাতে পড়ার বিষয়ে বলে তারা আপনাকে বলবে যে আপনারা বেটার স্কলারশিপ পাবেন, অনেক ভালো লাইফ সেট হবে এইখানে। বাট যে কথাটা কেউই বলে না সেটা হচ্ছে নতুন একটা জায়গাতে আসার পরে কিভাবে আপনারা সেই কালচারের সাথে নিজেকে মানিয়ে নেবেন। আর এইখানে সার্ভাইভ করার জন্য নিজেকে রোজ কতটা মেন্টালি ফাইট করা লাগে, মেন্টালি প্রেশারের উপর দিয়ে যাওয়া লাগে, সেই বিষয়টাও কিন্তু কেউ কখনো বলে না। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টাই তুলে ধরবো। আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কি কি সমস্যা ফেস করেছি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আমার ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি আলিফ আরিফিন। আর আজকে আমি আপনাদের সাথে কথা বলবো চায়নাতে আমার অ্যাজ এ স্টুডেন্ট হওয়া এক্সপিরিয়েন্সগুলো নিয়ে। তো যারা হায়ার স্টাডিজের জন্য চায়নাতে আসার কথা ভাবছেন, এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওতে শুধুমাত্র আমি সিজিপি নিয়ে বা পড়াশোনার বিষয় নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো এখানকার কালচার, এখানে টিকে থাকতে হলে আপনাদের কী কী করতে হবে, আর এখানকার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেগুলো সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এখানে ক্লাসের বিষয়টা নিয়ে। আমাদের এখানে ক্লাস মূলত শুরু হয় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কখনো কখনো আমাদের যদি এক্সট্রা ক্লাস থাকে তাহলে রাত 10টা, 10:30 বেজে যেতে পারে। চায়নাতে প্রথম প্রফেসরদের ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু সমস্যা হতে পারে। যদিও আমাদের কোর্সগুলো মূলত ইংলিশে কোর্স, কিন্তু ওদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম থাকার কারণে আমাদের প্রথমে একটু প্রবলেম হয়, বাট পরে আস্তে আস্তে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওদের একটা বিষয় খুবই ইমপ্রেসিভ যে ওরা মূলত মুখস্থ বিদ্যার উপর জোর দেয় না, ওরা টেকনিক্যাল আর প্র্যাকটিক্যাল জিনিসের উপরে মূলত তাদের স্টাডি সিস্টেমটা বেস করে। আমাদের যে উইকলি প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, এগুলোর উপরেই কিন্তু আমাদের মার্কিং সিস্টেমটা থাকে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে মুখস্থ বিদ্যাটাকে বেশি জোর দেওয়া হয়, কিন্তু চায়নাতে আপনাকে প্র্যাকটিক্যালি অনেক দক্ষ করে তোলা হয়, যার ফলে আপনাকে এই জিনিসটা লং টার্মের জন্য আপনার ক্যারিয়ারে অনেক বেশি হেল্প করবে। আর একটা মজার বিষয় হলো হোস্টেল লাইফ। তো আপনারা মনে করবেন যে চায়নাতে হোস্টেল লাইফ মানেই স্বাধীনতা আর মজা, কিন্তু বাস্তব ধারণা কিন্তু অনেক আলাদা। আপনারা দেখবেন যে চায়নাতে বেশিরভাগ হোস্টেলগুলো কিন্তু রাত 11টার পরে মেন গেট বন্ধ করে দেয়। আবার অনেক ভার্সিটিতে তারা ইলেকট্রিসিটি অথবা ওয়াইফাই পর্যন্ত অফ করে দেয়। আর আপনার রুমমেট যদি হয় চাইনিজ বা অন্য কোনো কান্ট্রির, তাহলে আপনাদের ল্যাঙ্গুয়েজে একটু সমস্যা হতে পারে। কিন্তু চায়নাতে হোস্টেল লাইফ আপনাকে শিখাবে যে অন্য কালচারের মানুষের সাথে, অন্য ল্যাঙ্গুয়েজের মানুষের সাথে কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো এটা কিন্তু একটা ভালো বিষয় যে আপনি এই সুযোগটা পাচ্ছেন এইখানে, যে অন্য একটা কালচারের মানুষের সাথে থাকার সুযোগ। সেক্ষেত্রে আপনাদের একে অপরের কালচারের প্রতি রেসপেক্টটা বাড়ে। চায়নাতে আমাদের আরেকটা বড় যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে আমাদের খাবারের প্রবলেমটা। মূলত আমরা যারা বাঙালি এখানে প্রথম চায়নাতে আসি, তাদের জন্য নুডলস অথবা ব্রেড অথবা স্যুপ দিয়ে সকালের নাস্তাটা বা দিনটা শুরু করা কিন্তু কঠিন হয়ে যায়। আপনারা চায়নাতে অনেক হালাল রেস্টুরেন্ট বা হালাল ক্যান্টিন ভার্সিটির ভেতরে খুঁজে পাবেন, সেগুলো থেকেও আপনারা আপনাদের খাবারটা ম্যানেজ করতে পারেন। হোস্টেলে থাকতে গেলে অবশ্যই আপনাদেরকে রান্না জানাটা ম্যান্ডেটরি, কারণ আপনি যতই এখানে হালাল খাবার বা মুসলিম খাবার খুঁজে পান না কেন, দেশি খাবারের যে টেস্টটা থাকে ওটা কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন। কালচার শক কিন্তু শুরু হয় ছোট ছোট বিষয় থেকে। আপনি যখন প্রথম চায়নাতে আসবেন, আসার পরে এখানে কারোর সাথে হাসি মুখে কথা বলবেন, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি কিউরিয়াস হয়। আবার ধরেন আপনি ঈদের দিনে আপনার ট্রেডিশনাল ড্রেস পরে বের হয়েছেন, তাহলে কিন্তু তারা আপনার দিকে অনেক আগ্রহ নিয়ে তাকায় থাকবে। চাইনিজ মানুষগুলো আসলে অনেক ফ্রেন্ডলি হয়। আপনি যদি তাদের কালচারের প্রতি রেসপেক্টফুল হন, তারাও কিন্তু আপনার কালচার নিয়ে অনেক আগ্রহ দেখাবে আর এই বিষয়ে জানতে চাইবে। নতুন একটা দেশে যে জিনিসটা আপনাকে অনেক বেশি ভোগাবে সেটা হচ্ছে যে আপনার এখানে একাকিত্বটা অনেক বেশি ফিল হবে। না ফ্রেন্ড, না ফ্যামিলি, এমনকি কোথাও ঘুরতে যাওয়ার সময় যখন দেখবেন আপনার পরিচিত কেউ পাচ্ছেন না, তখন এই জিনিসটা আপনার জন্য অনেক কষ্টকর। তারপরেও আপনার প্রথম কাজ যেটা হবে যে চায়নাতে আসার পরে আপনাকে বাংলাদেশি কমিউনিটিটা খুঁজে বের করা, কারণ বাংলাদেশি কমিউনিটিটাই কিন্তু আপনার এখানে ফ্যামিলির মতো কাজ করবে। আপনি যখন অসুস্থ হবেন বা কোনো বিপদে পড়বেন বা যে কোনো হেল্পে, তারা কিন্তু সবার আগে এগিয়ে আসবে। আমি নিজেও এখানে বাংলাদেশি কমিউনিটি খুঁজে বের করেছিলাম এবং তার জন্য আমার এইখানে সার্ভাইভ করাটা অনেক বেশি সহজ হয়েছে। তারপরেও কিন্তু এই প্রশ্নটা আসে যে এত কিছু সহ্য করার পরেও চায়নাতে আসাটা আপনার জন্য যুক্তিসম্মত কিনা। আমি বলবো হ্যাঁ, অবশ্যই। কারণ চায়না এমন একটা কান্ট্রি যে এখানে আপনি এতটা বেটার ল্যাব ফ্যাসিলিটিস পাবেন যেটা আপনি হয়তোবা কল্পনা করতে পারবেন না। এদের বেটার ল্যাব ফ্যাসিলিটিস, তারপরে এদের রিসার্চ অনেক উন্নত মানের। তো আপনি যদি আপনার মানে স্কিলকে ডেভেলপ করতে চান আর নিজের প্রতি অনেক বেশি সেলফ রেসপেক্টেড অথবা আপনার নিজের আত্মবিশ্বাস বাড়াতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই চায়নাতে আসা উচিত। আর আপনি যদি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন, তাহলে কিন্তু চায়না হবে আপনার জন্য বেস্ট প্লেস। কারণ এত কম খরচে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব কম কান্ট্রি দিয়ে থাকে। তার মধ্যে কিন্তু আমি যদি বলি চায়না থাকবে 1 নম্বরে।
তাহলে আপনিও যদি হায়ার স্টাডিজের জন্য চায়না আসার প্ল্যান করে থাকেন, দেন দিস ইজ ইউর সাইন। ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এরপরে আর কী কী বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান। আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। মেইন কথা হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ। আল্লাহ হাফিজ।